আপনারা বিনা কারণে এখানে নয়েজ করছেন। আমি বলছি আপনারা চুপ করে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন কেউ কোনো কথা বলবেন না। আমরা এখন দেখেন আসতে একটু সময় লেগে গেছে। মাননীয় মহাসচিব, আপনারা শুধু আইনজীবী বলে আমাদের এই প্রোগ্রামে এসেছেন। আইনজীবীদের প্রোগ্রাম না হলে এই অসুস্থ শরীর নিয়ে তার আসার কথা ছিল না। ভাই আপনারা কথা বলেন না তো বসেন, আর যদি কাউকে বসতে দিতে হয় আপনারা নিজে আসি আপনাকে নিয়ে বসেন, কিন্তু কথা বলবেন না কেউ। তো মাননীয় মহাসচিব তারপরেও আমাদের মধ্যে হাজির হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা কোনো বক্তব্য আগে চলে গেল আমি শুনেন, আমি শুধু আমাদের যারা সিনিয়র নেতা আছে তাদের নাম বলবো, আর যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ দিব। তাদের নাম বলতে গেলে আমার অনেক নাম বলতে হবে, সেই সময় আমাদের নেই। আমার বক্তব্য শুরু করার আগে, বক্তব্য মানে আমার কোনো বক্তব্য নয়, আমি কোনো বক্তব্য নয়। সাহেব আপনি কথা বলেন, আপনি জাস্ট কিপ সাইলেন্ট। আপনি মুক্ত বসেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে উপস্থিত হয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। এখানে উপস্থিত আছেন বারের সিনিয়র নেতা, সিনিয়র আইনজীবী জনাব আলহাজ মহসিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বন্ধু জনাব গোলাম মুস্তফা খান, বারের সাবেক সভাপতি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ইকবাল হোসেন, বারের সাবেক সভাপতি, বিএনপির সহ আইন সম্পাদক। আমাদের এখানে আছেন জনাব খোরশেদ মিয়া আলম, জনাব মসলিউদ্দিন জসিম, জনাব হোসেন আলী খান হাসান এবং জনাব আজিজুল ইসলাম খান বাচ্চু, বারের সাবেক সাধারণ সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিনিয়র আইনজীবী, সবচাইতে সিনিয়র মোস্ট আইনজীবী জনাব মকবুল হোসেন ফকির, তিনি বারের সর্বপ্রথম সাধারণ সম্পাদক। আমাদের মাঝে আছে বিএনপির সহ আইন সম্পাদক জনাব জয়নুল আবদিন মেজবা। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ওমর ফারুক ফারুকি, এই বিএনপি আইনজীবী ফোরাম, সেটার সদ্য বিলুপ্ত আইনজীবী ফোরামের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সুপ্রিম কোর্ট বারের ইউনিটের সম্মানিত সভাপতি, কালের পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনীতিবিদ জনাব আব্দুল জব্বার ভূঁইয়া, আর একজন চাণক্য রাজনীতিবিদ যিনি আমাদের সজল সাহেব, তাকে সজল বলছেন, তার পুরো নাম আমি বললাম না। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বন্ধু জনাব আবুল খায়ের, এবং এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমাদের সকল বন্ধুরা। আমি আবারও বলছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই কার্যক্রম সার্থকতায় রূপ নিতে যাচ্ছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার অন্তর থেকে আমি আপনাদের সকলের নাম বলছি, কিন্তু মাইকে বলবো না, যেহেতু সময় নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে কোনো বক্তৃতার পালা রাখি না, এখন অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য আমি আপনাদের অনুমতি সাপেক্ষে শুধু আজকে দলের মাননীয় মহাসচিব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন। আমরা আর কেউ কোনো বক্তব্য দিব না, কি বলেন? আপনাদেরকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বিএনপি সম্মানিত মহাসচিব। আচ্ছা শুনেন, ওই একটা জিনিস ভুল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সভাপতি। আর একটা জিনিস হলো কি, আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব সাহেব, তিনি শারীরিকভাবে অসুস্থ না থাকলে চলে আসতেন, আমার সঙ্গে ওনার কথা হয়েছে, আসলে আমাদের ভালো লাগতো। উনি থাকলে আমি ওনাই, এবং আপনারা লক্ষ্য করেছেন এই দুইজন আজকে বক্তব্য তালিকায় বিশেষ অতিথি। এখন 2 মিনিট কথা বলবেন কেবল মাত্র। আমি আবারও বলছি, আমি মাননীয় মহাসচিবের অনুমতি সাপেক্ষে আমাদের সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সম্মানিত সভাপতি, আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মাহবুবুদ্দিন খোকন।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৩তম সাধবার্ষিকী উপলক্ষে জাতীয় আইনি ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভার প্রিয় সভাপতি জনাব মাসুদ আহমেদ তালুকদার, প্রধান অতিথি তিনি মাঠে মাঠে জেলায় জেলায় ঘুরে ঘুরে বিতর্ক সুসংগঠিত করছেন, তিনি অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে মহাসচিব যাকে আপনার সবসময় টাকা বলে দেখেন, উনি বোধহয় ঠাকুরটা করতাম না, টাকা বলে মাসে কতবার আসেন, কারণ এত মামলা করছে রাজনীতি করতে গিয়ে যারা প্রকৃত আলোকে মঞ্জুর বিষ্ট নাম বলে দিয়েছেন সবার। আমি এত লোককে নামে চিনি, প্রেসিডেন্ট সাহেবরা তো আছেন, আরে সেক্রেটারি সাহেবরা আছেন, সিনিয়র নেতারা আসেন, এবং আরো অনেক অনেকের নাম জানি, ওদেরকে দুই দেশের নাম বলতে হবে। আমি যাই হোক, হ্যাঁ ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগের কিছু কিছু নেতা মানতে চায় না। আমি দু একটা দুপাইটা কষ্টটা আওয়ামী লীগের উপর আশা করি উচ্চ দেখো মরণ শেখ করলে আমার ওনার পছন্দ করবে, উনি তার থেকে ইন্টারগেট করেছিলেন রাজনৈতিকভাবে স্বাধীনতা হয়েছে। কিন্তু এই যুদ্ধ কি যুদ্ধ হবে না আলোচনা স্বাধীন হবে, যুদ্ধ হবে? এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারুকার কেন্দ্র থেকে এই বিদ্যুর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। এবং এটা কিন্তু ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতারা কিন্তু গর্ব করে বলতেন জিয়াউর রহমান ঘোষণা করছে স্বাধীনতা, দুঃখের যোগ করছে এবং তাকে মূল্যায়ন করছেন সেই সময় প্রধানমন্ত্রী, আজকে মাননীয় প্রধানমন্ত্রী পাবে বীর উত্তম খেতাব দিয়েছে নাকি? তাহলে নেতা লজ্জা লাগে না বলতে? আচ্ছা আপনার কথা যদি সত্য ধরে নিলাম তাহলে আমার কোনো কষ্ট আছে। যদি যদি স্বাধীনতা সম্মান যদি উনি যে ঘোষণা দিয়ে থাকেন তাহলে উনি জানেন যুদ্ধ হবে, বাংলাদেশ ফরেস্ট সেক্রেটারি যুদ্ধ হবে, সেটা বেতন কি হবে, সেক্রেটারি কি হবে, ঠিক করে দিলেন। তারপর মন্ত্রিসভায় উনার অনুপস্থিতিতে কারোর উপস্থিতিতে মন্ত্রিসভা কি কি হবে, কিরকম হবে, কেন ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হলো অনেক পরে, কেন আওয়ামী লীগের নেতারা অরুণ সাহেব কেন এই মন্ত্রিসভা গঠন করেন? কারণ উনি জানেন যে সাথে সবাই বলছি বাংলাদেশের কোটি কোটি মানুষের যুদ্ধ করেছে, ভারত আসছিল শেষের দিকে, ডিসেম্বর মাস শেষের দিকে সবাই যুদ্ধ করে। কেন ভারত, কেন পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর প্রধান নিকট জেনারেল সারেন্ডার করলো? কেন জেনারেল সারেন্ডার করলো না? তাহলে কি করলো? আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসটা, মুক্তিযুদ্ধের সংগ্রাম, তাদের ত্যাগ, জাতির যে সমর্থন, সেটা ম্লান হয়ে গেল। শরৎ-উদ্যানে জেনারেল করোনা কাছে সারেন্ডার করলো নাকি? ইংরেজি কেন জেনারেল সারেন্ডার করলো না? এই প্রশ্নগুলোর উত্তর যারা স্বাধীনতা ছোট বয়স ছিল, জন্ম পরে হয়েছে, স্বাধীনতার পরে আওয়ামী লীগের আশা করি উত্তর আপনারা বুঝাবেন জনগণকে। বুঝলেন? আপনাদের গ্রামের পাঠ বলে মনে হয় না এই প্রশ্ন। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান
জাতিকে একটা তথ্য দিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদ। দেশকে ভালোবাসো, মায়ের মতো ভালোবাসো দেশকে। এবং দেখেন বাংলাদেশি আমরা উনি বলে গেছেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টে কিন্তু বাংলাদেশি আছে, পরিবর্তন করেনি কিন্তু, বুঝছে করেনি। সুতরাং এই জাতীয়তাবাদ দিয়ে গেছেন, দেশকে ভালোবাসো মায়ের মতো। এই এত পপুলার, আজকে 3বার সরকার আসছে এবং সংসদ নির্বাচন হলে আসাম থেকে প্রত্যেকবার বিএনপি সরকার থাকে। আমরা আজকে কি চাই? আজকে আজকে ঐক্য দরকার, সাহস দরকার, বেশি লোক দরকার নাই, ইমান দরকার। যারা ইমানে জাতীয়তা বিশ্বাস করেন, দেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, সাহস থাকতে হবে। এবং লেসকে সাহস দরকার নেই আমাদের, এরকম বলতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয় সরকার আনবে। এবং দেখেন আজকে বেগম খালেদার পরিবার সবাই কষ্ট দুঃখ শেষ হয়ে গেছে। আজকে বেগম খালেদার অবস্থা, তার তেমন সাথে অবস্থা, কখন মারা গেল, এই শুধু এই রাজনীতি দেশ সভা করতে আজকে বেগম খালেদার জন্য দেশের জন্য আন্দোলন করতে হবে। এবং আহ্বান জানি এবং শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানি, আপনার শ্রদ্ধা জানি, আল্লাহ তাআলার কাছে নিশ্চিত করে আমার পক্ষ থেকে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয় আইনজীবী জিন্দাবাদ। থ্যাংক ইউ। আপনারা বুঝছেন তো বক্তৃতার পালা কেন রাখি না? বুঝছেন প্রিয় আইনজীবী ভাই বোনেরা, উনি বলছে বক্তৃতা দিয়ে জিয়াউর রহমান এইটা দিছে ওইটা দিছে। জিয়াউর রহমান অর্থাৎ আওয়ামী লীগ দেশ থেকে যা চুরি করে নিয়ে গেছে সবই জিয়াউর রহমান আমাদেরকে দিয়েছিল, এই একটাই লাইন। প্রিয় আইনজীবী ভাই বোনের আমার, মাননীয় মহাসচিব তিনি শারীরিকভাবে কিছুটা ক্লান্ত, তারপরও তিনি আইনজীবীদের প্রোগ্রাম বলেই চলে আসছেন। মাননীয় মহাসচিব তিনি এখন বক্তব্য রাখবেন। মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা দয়া করে হাতে তালি দিবেন না, কথা বলবেন না, কোন রকম নয়েজ করবেন না। মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে একটু বসে কথা বলতে চাই, কিছু মনে না করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বারে সম্মানিত আইনজীবীদের আয়োজিত আজকের বাংলাদেশের এই অবিসংবাদিত নেতা, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন এবং একটি সমৃদ্ধ অর্থনীতির স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা এই আলোচনার অনুষ্ঠান আয়োজন করেছেন। সেই আলোচনা অনুষ্ঠানে নিশ্চয়ই কেউ সভাপতি আছেন, আমাকে জানি নাকি তালুকদার সাহেব, মাসুদ তালুকদার সাহেব, এবং এখানে উপস্থিত আছেন আমাদের অভিজ্ঞ আইনজীবী বৃন্দ। আমাদের আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য সময় বলতে চাই না, নাম বলতে চাই না সবার। এবং আপনার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সময়টা খুবই কম, এমন একটা সময় আপনারা বেছে নিয়েছেন যে সময় এখন কথা বলা মানে আমাদের ক্ষতি। আমাদের ক্ষতি সব মানে আপনার লোকজন তো সব আমাদের বিএনপি, তাদের মামলা মোকদ্দমা থাকে, আছে এখনো, তো সেখানে আপনারা যদি হাজির না হন সেখানে আমরা সাফার করবো। তো সেই জন্যে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি দু একটা কথা বলে শেষ করবো। সকাল থেকে আওয়ামী লীগের এত রাগ কেন? এই শহীদ জিয়াউর রহমানের উপরে রাগ, বিএনপির উপরে তো রাগ আছেই। রাগের কারণ একটা হচ্ছে যে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছেন, ওইখানে জিয়াউর রহমান সফল হয়েছে, ওইখানে বিএনপি সফল হয়েছে। সেই কারণে ওদের রাগটা এত বেশি। এই দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তো মানুষ আশা করেছিল যে এবার স্বাধীনতার ঘোষণা আসবে, তারা নেতৃত্ব দেবেন, তারা সামনে থাকবেন। সেটা না দিয়ে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করলো তখন কিন্তু তারা পালিয়ে গেছিলেন, দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন। আর তাদের নেতা সেদিন পাক সেনার হানাদার বাহিনীর কাছে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। সেইখানে এই জিয়াউর রহমান
ওই 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই রিভল্ট বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা তাদের একটা গাত্রদায়ের কারণ, এটা তারা মানতে চায় না। এটা তিনি ঘোষণা পাঠ করেছিলেন। পাঠ তার ঘোষণা তো এক জিনিস নয়, পাঠ তো যে কেউ লিখে দিলে তারপরে সেটা পাঠ হয়। উনি তো যেটা প্রথম ঘোষণা দিয়েছিলেন সেটা সম্পূর্ণ নিজেই দিয়েছিলেন। আই মেজর জিয়া অন বিহাফ অফ বুক আমি ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে আপনারা প্রক্লেম করেছিলেন, এটাই ছিল আপনার সেখানকার স্বাধীনতা যুদ্ধের শুরু এবং সেই ভারতীয় মানুষ যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীকাল ইতিহাস আপনারা জানেন, দীর্ঘ 9 মাস লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। অনেকেই আপনার ওই ভারতবর্ষ থেকে যুদ্ধ করেছেন। দেশের মধ্যে যুদ্ধ করা আওয়ামী লীগের মধ্যে সংখ্যা ছিল খুব কম। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতা ঘোষণা করেন সেদিন থেকে তিনি লড়াই শুরু করেছেন। এই জন্য আমি তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, এবং তিনি বা ঢাকায় আসার পরে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন দীর্ঘ 9 মাস। প্রিয় বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু যুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি। তারপর আবার 1975 সালে যখন সিপাহী বিপ্লবের জনতার মধ্য দিয়ে তাকে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্বে এসে তিনি প্রথমেই যে কাজটি করলেন, আওয়ামী লীগ সবচেয়ে যে অপকর্মটি করেছিল, সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে, পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তিনি সেটাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের নতুন করে প্রবর্তন করলেন। গণতন্ত্রের নতুন জন্ম হলো, ওই জন্য আমরা বলি পুনর্জন্ম। আওয়ামী লীগ গণতন্ত্রই হত্যা করেনি, তারা আপনারা সবচেয়ে ভালো জানেন সংবিধান। এই সংবিধানকে তারাই প্রথম কাটাছেঁড়া করে একে নষ্ট করতে শুরু করেছে। তার প্রথমে করেছে বিশেষ ক্ষমতা আইন, তারপর করেছে জরুরি অবস্থা, আর তারপরে আর কিছুদিন নিয়ন্ত্রণ করতে পারছিল না দেশ। চুরি দুর্নীতি চরম পর্যায়ে উঠেছিল, দুর্ভিক্ষ হয়েছিল দেশে, তখন তারা একদল শাসনতা বাকশাল করেছিল। মানুষ কি, আমরা যারা আছি পুরনো মানুষ, আমরা কি সেই দুর্ভিক্ষের কথা বলে গেছি? ভুলিনি, বলতে পারি না। আজকালকার প্রজন্মকে তারা ভিন্নভাবে বিকৃত করে ইতিহাস। সেই বাস্তবতা হচ্ছে যে তাদের দুঃশাসনের কারণে, তাদের দুর্নীতির কারণে, ব্যর্থতার কারণে সেদিন দুর্ভিক্ষ হয়েছিল। লাখো মানুষ সেদিন না খেতে পেয়ে মারা গিয়েছিল, এবং বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি বলতে পারে। এটা হচ্ছে বাস্তবতা, সেই সময়কার চিত্র। সেদিন সেই শাসনতন্ত্রকে কেটে ছেড়ে তারা প্রেসিডেন্ট রুল চালু করেছিল, এবং আপনাদের বিচার বিভাগের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাকে খর্ব করে দিয়ে প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা অর্পণ করা হয়েছিল। অর্থাৎ বিচারপতি নিয়োগের, চিফ জাস্টিস নিয়োগের সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে, যার ফলে ওই সময়টা পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত সেখানে চলে গিয়েছিল এক ব্যক্তির হাতে, একটা দলের হাতে। প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে পরিবর্তন করেছিলেন। তিনি একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতির নিয়োগ, তাদের শাস্তি টাস্তি যদি দিতে হয় কোনো ব্যাপারে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এরা ক্ষমতায় আসার পরে অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে আবার পার্লামেন্টে নিয়ে যাবে। অথচ দেখেন, এই পার্লামেন্ট দেওয়া মানে হচ্ছে আপনি আবার ওই সেই দলের উপরে দায়িত্ব দিচ্ছেন, তারা রোল করবে, সেখানে নিরপেক্ষতা থাকবে না। আজকে সে একইভাবে তারা করছে, যার পরও আমরা ভোগ করছি, আপনারাও ভোগ করছেন। এই বিচার বিভাগকে পুরো দলীয়করণ করার একটা অপচেষ্টা চলতেছে, খুবই খুবই একেবারে সূক্ষ্মভাবে, এবং সেটাকে আপনার তাদের দলের একটা গোল হিসাবে একটা নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশটাকে এরা পরিণত করেছে একটা দুর্নীতির আখড়া হিসাবে, একটা আপনার চুরি লুটপাটের আখড়া হিসাবে। দেখেন, এই কয়েকদিন ধরে আমরা যে খবর দেখছি, খবরের কাগজে, পত্র পত্রিকায়, টেলিভিশনে, যে কোনো সুস্থ নাগরিক শিউরে উঠবে যে যারা আমাদের রক্ষক বক্ষক, যাদের হাতে একটা প্রতিষ্ঠান, তাদের যে দুর্নীতি চিত্র ফুটে উঠছে, সেটা ভয়াবহ। বেনজির আহমেদের যে চিত্র আমরা দেখছি পত্র পত্রিকায়, টেলিভিশনে, এবং তিনি ছিলেন আমাদের র্যাবের প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান। এরপরে সেনাবাহিনীর সাবেক প্রধান
যে রাজিস তার বিরুদ্ধে স্যাংশন হয়েছে আমেরিকার, এখন তার বিরুদ্ধে আজকেই পত্রপত্রিকায় বহু খবর এসছে তার কতগুলো বাড়ি করে হয়েছে। তার ভাই যারা আপনার সন্ত্রাসী ছিল তাদেরকে তিনি কিভাবে মিথ্যা জালিয়াতি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটা তো আমাদের শিউরে ওঠার কথা। আমরা যারা আপনার সুস্থ নাগরিক বাংলাদেশের, যারা আমরা প্রতিষ্ঠানে বিশ্বাস করি, সেই প্রতিষ্ঠানগুলোকে তারা এইভাবে মিসইউজ করেছে, ধ্বংস করেছে। আজকে 9 জনকে স্যাংশন দিয়েছিল আমেরিকা, তার মধ্যে ওই স্যাংশন প্রাপ্ত একজন কিন্তু এখনো পুলিশ প্রধান। এই যদি অবস্থা হয় একটা দেশের, সেখানে আপনার আইনের শাসন বলতে কিছু থাকে না, এই একটা অবস্থা তৈরি হয়েছে। আর দুর্নীতি এখন আপনার একটা আইন হয়ে গেছে, আইন। এখানে আপনার যত খুশি দুর্নীতি করো, কেউ কিছু বলবে না, তার কোন জবাব দিতে না। জবাবদি করবে কোথায়? বিরোধী দল নাই, পার্লামেন্টে কোন বিরোধী দল নেই, তারাই দামে নির্বাচন করে, প্রার্থী খাড়া করে, তারা নির্বাচিত হয়। এইভাবে তারা নির্বাচনের যে ইনস্টিটিউশন সেটাকে তারা ধ্বংস করেছে, প্রশাসনের ইনস্টিটিউশনকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের দলীয় লোকজন দিয়ে। এইভাবে গোটা দেশকে তারা ধ্বংস করেছে। আরেকটি কথা বলে আমি শেষ করব, সবচেয়ে বড় ভয়ঙ্কর কাজ যেটা, তারা নির্বাচনের প্রতিষ্ঠানকে, ইলেকশন কমিশন বলেন, নির্বাচনী ব্যবস্থা বলেন, তাকেও তারা ধ্বংস করে দিয়েছে। সমস্ত তাদের লোকজনদেরকে দিয়ে তারা সংগঠন করে সেই নির্বাচনের ব্যবস্থা করছে, যার ফলে আজকে জনগণ আর নির্বাচনে ভোট দিতে যায় না। গত 3টা নির্বাচনে জনগণ কিন্তু কোনো ভোট দিতে যায়নি। এগুলো তাদের কাছে কিছু যায় আসে না, কারণ তারা তো লুটপাট করছে, ব্যাংকগুলো লুট করে শেষ করছে, শেয়ার বাজার লুট করছে। এমন একটা জায়গা নাই যেখানে তারা লুট করছে না। আমরা এটাকে একটা বর্গির দেশ বলি, অর্থাৎ বর্গিরা যেভাবে আসতো লুট করে নিয়ে আবার চলে যেত, আজকে বাংলাদেশের অবস্থা তারা সেটাই করেছে। আজকে বলেন আইনের শাসন যদি থাকতো, সত্যিকার অর্থে যদি বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে 5 বছর ধরে জেলে থাকতে হয় না, কোনোভাবেই থাকা হতে পারে না। এবং যে জামিন তার প্রাপ্য, সেই জামিন তিনি পাচ্ছেন না। তো তিনি নন, আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু, লুৎফর রহমান বাবর, এই ধরনের আমাদের যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সংগ্রাম করেছিলেন, তাদেরকে আজকে এইভাবে আটক করে রাখা হয়েছে। আমাদের ছাত্র নেতা, যুব নেতা, তাদেরকে মিথ্যা মামলায় 1.5 বছর, 2 বছর, 2.5 বছর করে সাজা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ বেআইনিভাবে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। আমাদের ইশরাককে আটক করে রাখা হয়েছে, যার শহীদ সারওয়ার্দী, হাসান সারওয়ার্দী, তাকেও কোনো বিচার হচ্ছে না, তাকে কোনো জামিনও দিচ্ছে না, দিয়ে আটক করে রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন বিচার হবে না? আজকে যখনই একজন পুলিশ অ্যারেস্ট করলো, আপনারা আমার চেয়ে সবচেয়ে ভালো জানেন, তাহলে তাকে আপনার আদালতে পাঠাতে হবে, সেই আদালতে তার বিচার হবে, তাকে বিচার হতে হবে, সেইভাবেই তাকে আপনার জামিন দেবে কি দেবে না শুনানি হবে। তারপরেই শুনানি করতে লাগে 6 মাস, 4 মাস, 5 মাস, ফলে এখানে কিন্তু শুনানি আপনার সঠিকভাবে হয় না এবং মানুষের বিচার পাচ্ছে না। এই যে একটা ভয়াবহ আপনার বিচারবিহীন একটা অবস্থা, একটা আপনার আমাদের সমস্ত গণতন্ত্রের কর্মী যারা, তাদের উপর যে নির্যাতন, নিপীড়ন, খুন করেছে, আজকে বিদেশি রাষ্ট্রগুলো, গণতন্ত্র বিশ্বের রাষ্ট্রগুলো স্যাংশন দিচ্ছে বাংলাদেশের উপরে, বারবার করে দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কোন সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমি বক্তব্য দীর্ঘ করবার আগেই বলেছি, আমরা সবাই ব্যস্ত, আপনারা এই দেশের সবচেয়ে সচেতন নাগরিক, এই দেশের মানুষ আপনাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করে যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনারা সবসময় এদেশে আইনজীবীরা বড় ভূমিকা রেখেছে। আপনারা রেখে চলেছেন, আপনারা এখানে অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, আপনারা অনেকে মামলা মোকদ্দমা হয়েছেন, জেলেও গেছেন এবং শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, এমন সমস্ত আইনজীবী আছেন আমাদের মধ্যে। এইগুলোকে মনে করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্তি আমাদেরকে আরো বিভক্তির দিকে ঠেলে দেবে, আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেবে। আমরা যেন কখনোই সেই নিজের যে আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট না করি। শহীদ জিয়ার একটা বড় অবদান ছিল, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে। এই কথা আমাদের মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করে সমস্ত রাজনৈতিক দল এক হয়েছিল।
আজকেও কিন্তু সমস্ত বাম ডান 63টা রাজনৈতিক দল আমরা একসাথে হয়েছি, আমরা একসাথে এই নির্বাচন বয়কট করেছিলাম এবং আমরা যত নির্বাচন হচ্ছে প্রশাসনিক নির্বাচন বন্ধ করার জন্য আন্দোলন করেছি, আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি, আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, আমরা কেউ আমাদের নিহত হচ্ছেন, কেউ নির্যাতিত হচ্ছেন, প্রায় নখ তুলে নেওয়া হচ্ছে আমাদের কর্মীদের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাথা আমরা নোয়াইনি। আপনি লক্ষ্য করে দেখবেন এত অত্যাচার নির্যাতন নিপীড়নের পরেও আমাদের সেই ধরনের একজন দুইজন ছাড়া কেউ কিন্তু আমাদের দল ত্যাগ করে যায়নি। সুতরাং বন্ধুরা, আমার সহযোগী ভাইয়েরা, আপনাদের কাছে আমরা গোটা বিএনপি খুব কৃতজ্ঞ যে আমাদের এই চরম দুঃসময়ে যখন আমরা লিগাল ফেস করি তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইন যেন আইনের মতো চলে, আইন যেন সত্যিকার অর্থে একটা ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য চলে, এই জিনিসটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো সেই দায়িত্বটা আপনারা পালন করবেন, সে বিশ্বাস আমাদের আছে। আমি আবার আপনাদের কাছে অনুরোধ করব, দলের পক্ষ থেকে আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া আপনাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি নিজে আপনাদের সঙ্গে বসে বসে মিটিং করতেন। আমি জানি আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের সঙ্গে বসে মিটিং করেন, আপনাদের সঙ্গে কথা বলেন, জানতে চান এবং আপনাদেরকে তিনি উৎসাহ দেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে বার যদি আমরা পাই, ঢাকা বার যদি আমরা পাই, আমাদের শক্তি অনেক বেড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনৈক্যের কারণে সেই বার আমরা কয়েক বছর ধরে পাচ্ছি না। আজকে সুপ্রিম কোর্টে নির্বাচন হয়েছে, সুপ্রিম কোর্টে 4 জন নির্বাচিত হয়েছেন, তা তো হয়েছেন, এবং আমরা প্রেসিডেন্টের একটা কামরা পেয়েছি যেখানে আমরা যেতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখনো এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আমরা যদি ঢুকতে পারি তাহলে আমরা কিছুটা হলেও আমাদের নাগরিকদের, আমাদের কর্মীদের, দলের আমরা সেই উপকারে কাজে রাখতে পারি। আমি বলতে অধিক করবো না, আপনারা, আমি দুঃখিত এই আসতে আমার সময় লেগেছে, কারণ আজকে প্রচন্ড জ্যাম, আপনারা সবাই ব্যস্ত আছেন। কথা আর বাড়াবো না, শুধু এইটুকুই শেষ করবো এই কথা বলে যে রবি ঠাকুরের একটা কবিতা আমি প্রায় বলি, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, পাখা বন্ধ করবো না। আমরা আমাদের নীড়ে পৌঁছাবো, তীরে পৌঁছাবো, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সংগ্রাম করতে হবে, লড়তে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ এবং আইনজীবী ভাইরা জিন্দাবাদ। আইনজীবী ভাই ও বোনেরা, আপনারা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, এবং তার ফলে যেখানে আছে আপনাদের কাছে কবরত বুঝে যাবে, মনে রাখবেন, কবরত বুঝে যাবে। এখন মোনাজাত পরিচালনা করবেন আমাদের ইমাম সাহেব। কোরআন খতম হয়েছে, আমরা সবাই শান্ত হই, কথা না বলি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
وانصرنا على القوم الكافرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا رب العالمين وإذ مولاك জাতীয়তাবাদী আইনজীবী গুলাম হকাদার সাগরকে শহীদ সেলিম জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আপনার কর্তৃকার গুণাগার বান্দা বান্দি আল্লাহ আপনার পবিত্র কোরআন পাঠ করে আপনার হাবিবের সামনে কয়েক মর্তবা দুরূদ সালাম পাঠ করে আপনার মহান শাহী দরবারে হাত উঠাইলাম মেহরবানি করে হাতগুলো আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন ইয়া আল্লাহ আমাদের কালাম তেলাওয়াত এবং সালাম কবুল করিয়া দিন ইয়া আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করিয়া সবটুকু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ দেখবা সোনার মদিনা পৌঁছাইয়া দিন আয় আল্লাহ তেনার সাথে সমস্ত আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন أئمة السيدين أئمة التأخيرين سلف صالحين في دار المشرق المؤمن المؤمنات مسلم مسلمات قبر شهيد ولا تدرس له ذكر هدية السيدين يا الله فاسكن ذاك المتشبري আজকের তোমার আয়োজন করা হইল মাওলা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ সেলিম জিয়াউর রহমান সিনারুল বাকের হাদিয়াত লিল সাইয়্যিদিন আল্লাহ তিনার জীবনে সারার প্রতি ভুল ত্রুটি গুনাহ কতগুলো আপনি মাফ করিয়া দিন আল্লাহ তিনার কবর গমনে জান্নাতের বাগান বানাইয়া দিন তিনার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনি কবুল করিয়া দিন ইয়া আল্লাহ আমরা যারা বড় জাতে শামিল হইলাম মাওলা আমাদের অনেকেরই পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন ভাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ যেখানে কবর শহীদ তাদের সকলের উপর হাদিয়া পৌঁছিয়ে দিন আল্লাহ মেহেরবানি করে আপনাদের দোয়াকে কবুল করিয়া দিন আল্লাহ আমাদের পিতা যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন বাকি জিন্দেগির আপনার বন্দেগী করার তৌফিক দান করুন اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا حي يا قيوم برحمتك نستغيث رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه نور عرش سيدنا محمد وعلى آله وصحبه أجمعين يا الله পরিশেষে আপনার কাছে মিনতি মাওলা দুনিয়ার যখন হায়াতটা শেষ হয়ে যাইবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে যখন আসিয়া মারবে সত্য দুনিয়া বার হইয়া যাইবে পরে গাদা শুকাইয়া যাইবে ইয়া আল্লাহ সেই সময় আপনি আমাদের সকলে কলমা করে আল্লাহ কলমা জারি করিয়া দিয়ে আল্লাহ রকম খালাতে যে পরিপূর্ণ সুস্থতা দান করুন তাদের দেশের যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ আপনার হাবিবের তোহালাত আমাদের দোয়াকে কবুল করিয়া নিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والآخرة عند موت كلام لا إله إلا الله محمد رسول الله